Hello friends, welcome back to my channel Life's Wishlist Beyond Limitations. আমি সুচন্দা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার এই পর্বে। আপনারা এখন দেখছেন আমার চ্যানেলে রাজস্থান ট্যুরের বিভিন্ন পর্ব। এর আগে আরও দুটো পর্ব দেওয়া হয়েছে, সেই দুটো পর্বের লিংক আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আর এখন আমরা চলেছি মেহেরগড় ফোর্টের দিকে। গত পর্বে আপনাদের দেখিয়েছি যোধপুরের উমেদ প্যালেস বা উমেদ ভবন, আর এই পর্বটাতে থাকছে মেইনলি মেহেরগড় ফোর্ট বা মেহেরগড় প্যালেস, যেটা যোধপুরের সবথেকে প্রধান একটা আকর্ষণ। যদি আপনারা খুব ভালো করে মেহেরগড় ফোর্টটা দেখতে চান, তাহলে একটা গোটা দিন শুধুমাত্র এই মেহেরগড় ফোর্ট দেখতেই কিন্তু লেগে যাবে। বহু দূর থেকে এই মেহেরগড় ফোর্টটা দেখা যায়। আগের দিনও আমরা যখন তুর্জিকা ঝলরায় গিয়েছিলাম, তখন ক্লক টাওয়ারের ওখান থেকেও কিন্তু মেহেরগড় ফোর্টটা দেখা যাচ্ছিল। আর এখনও আমরা যখন মেহেরগড় ফোর্টের দিকে যাচ্ছি, তখন অনেকটা দূর থেকেই আমরা মেহেরগড় ফোর্টের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছিলাম। আর যত কাছে যাচ্ছিলাম, তত আগ্রহ বাড়ছিল যে আর কতক্ষণে সেখানে গিয়ে পৌঁছবো। মেহেরগড় ফোর্ট বা ভালোভাবে বলতে গেলে এটাকে কিন্তু বলা হয় মেহরানগড় ফোর্ট। এই মেহরানগড় হলো ভারতের রাজস্থানের যোধপুরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা পার্শ্ববর্তী সমভূমি থেকে প্রায় 122 মিটার বা 400 ফুট উপরে অবস্থিত, এবং মোটামুটি এটা 1200 একর বা 486 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। তাহলে বুঝতেই পারছেন, এত বড় একটা এলাকা যদি ঠিক করে ঘুরে দেখতে হয়, তাহলে কতটা সময়ের প্রয়োজন। আর এখান থেকে কিন্তু পুরো যোধপুর শহরটা দারুণ সুন্দরভাবে দেখা যায়। আমরা তো আর ধৈর্য ধরতে পারছিলাম না, মনে হচ্ছিল কতক্ষণে ওখানে গিয়ে ঢুকবো। এত সুন্দর লাগছিল না দূর থেকে এই দুর্গটাকে দেখতে। সিরিয়াসলি, অনেক দুর্গই হয়তো আপনারা দেখে থাকবেন, কিন্তু এই দুর্গটা যেন একটা অন্য মাত্রার। চলুন তাহলে এবার সরাসরি ঢুকে যাওয়া যাক মেহরানগড় বা মেহেরগড় ফোর্টে। আর ড্রাইভার দাদা আমাদেরকে নামানোর সময় বলে দিলেন যে দেখা হয়ে গেলে তাকে একটা ফোন করে দিতে, কারণ এখানে পার্কিংয়ের ব্যবস্থা নেই, পার্কিংটা একটু দূরে। তো আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়িটা নিয়ে চলে যাবেন উনি, আবার আমরা ফোন করলে এখানে আমাদের তুলতে চলে আসবে। সিকিউরিটি চেক করে জাস্ট ঢুকেই এই সাইডটা নো এন্ট্রি রয়েছে। এখন আমরা ঢুকছি মেহরানগড় ফোর্টে। এখানের প্রবেশ মূল্য পার হেড 200 টাকা করে। এছাড়াও রয়েছে লিফটে ওঠার জন্য আলাদা টিকিট। আমরা ভুল করে লিফটের টিকিটটা কাটিনি, তাই আমরা পায়ে হেঁটেই কিন্তু উপরে উঠেছিলাম। যদি আপনাদের সাথে বয়স্ক কোনো মানুষ থাকে, তাহলে অবশ্যই লিফটের টিকিটটা কেটে লিফটে করেই উপরে উঠাবেন, নাহলে কিন্তু বয়স্ক মানুষদের জন্য উপরে ওঠাটা একটু মুশকিলের হয়ে যাবে। ডান দিকে রয়েছে একটা ক্যাফেটেরিয়া, আপনারা চাইলে এখানে একটু বসতে পারেন। ভিডিও কর। প্রাথমিকভাবে 1459 সালের দিকে রাঠোর বংশের রাজপুত শাসক রাও যোধা দ্বারা এই প্রাসাদটি নির্মিত হয়েছিল।
যদিও এখানে বিদ্যমান কাঠামোর বেশিরভাগটাই 17 শতকের তৈরি এবং এটি তার উত্তরসূরিদের দ্বারা নির্মিত। এই দুর্গটিতে 7টি দরজা রয়েছে, যার মধ্যে রয়েছে প্রধান প্রবেশদ্বার জয়পোল, যার অর্থ বিজয়দ্বার, যা মহারাজা মানসিং 1806 সালে জয়পুর এবং বিকানের সেনাবাহিনীর উপর তার বিজয়ের স্মরণে নির্মিত করেছিলেন। ফাতেহপোল অর্থাৎ বিজয়দ্বার মুঘলদের উপর মহারাজা অজিত সিং এর বিজয়কে স্মরণ করে। ইংরেজ লেখক এবং নোবেল পুরস্কার বিজয়ী রুডইয়ার্ড কিপলিং এই দুর্গটিকে একটি প্রাসাদ, যা সম্ভবত টাইটানদের দ্বারা নির্মিত এবং সকালের সূর্যের আলোয় রং করা হিসেবে বর্ণনা করেছেন। এখানে জায়গায় জায়গায় আপনারা দেখতে পাবেন নানা রকম বাদ্যযন্ত্র বাজিয়ে কয়েকজন গান গাইছেন। বলাই বাহুল্য, মূলত বাণিজ্যিক কারণেই কিন্তু তারা এই কাজটা করছেন। আমরা বাংলা ভাষায় কথা বলছিলাম বলে ওনারা কিন্তু বুঝে গেলেন যে আমরা বাঙালি, আর আমাদেরকে খুশি করার জন্যই হয়তো বাংলা ভাষায় একটা গান গাইতে শুরু করলেন। একবার ফিরছে প্রাসাদের সীমানার মধ্যে রয়েছে জটিল খোদাই এবং বিস্তৃত উঠোনের জন্য পরিচিত বেশ কয়েকটি প্রাসাদ, একটি চামুন্ডা মাতাজি মন্দির এবং একটি জাদুঘর, যেখানে বিভিন্ন ধ্বংসাবশেষ রাখা রয়েছে। নিচের শহরটিতে আসা যাওয়া করার জন্য একটা আঁকাবাঁকা রাস্তাও রয়েছে। জয়পুরের আক্রমণকারী সেনাবাহিনীর দ্বারা ছোড়া কামানের গোলার বিভিন্ন ধরনের ছাপও কিন্তু এখনো দ্বিতীয় ফটকে দেখা যায়। এখানে অনুষ্ঠিত কিছু উল্লেখযোগ্য উৎসবের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড সেক্রেড স্পিরিট ফেস্টিভ্যাল এবং রাজস্থান আন্তর্জাতিক লোক উৎসব। চলুন এবার মিউজিয়ামের ভেতরে ঢোকা যাক। এখানের মিউজিয়ামটা বেশ কয়েকটা ভাগে বিভক্ত, তো এক এক করে পরপর যেভাবে আমরা দেখেছিলাম সেরকমভাবে কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই। এর মধ্যে প্রথমেই রয়েছে একটা নির্দিষ্ট কক্ষে বিভিন্ন ধরনের পালকি বা আগেকার দিনে রাজা বা রানীরা যে সমস্ত জিনিসে করে যাতায়াত করতেন সেই জিনিসগুলো। আপনারা চাইলে এখানে অনুরোধ করলে ওনারা আপনাদের মাথায় পাগড়িও পরিয়ে দেবেন, এমনকি পাগড়ি পরা শিখিয়েও দিতে পারেন। এবার আমরা ঢুকলাম দৌলতখানায়।
এখানে রয়েছে আগেকার দিনের রাজাদের দ্বারা ব্যবহার করা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রগুলো। এক একটা তরোয়াল দেখে মনে হচ্ছিল যে তরোয়ালের যদি এতটা দৈর্ঘ্য থাকে তাহলে মানুষগুলো কতটাই না উঁচু লম্বা ছিলেন, যারা এই অস্ত্রগুলো নিয়ে আবার যুদ্ধও করতেন। সত্যি তাদের সঙ্গে বোধহয় আমাদের কোনো তুলনাই হয় না। এছাড়াও ওনাদের ব্যবহার করা বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা ছিল। প্রত্যেকটা জিনিস বলাই বাহুল্য যে একেবারেই দুষ্প্রাপ্য, আর এগুলো মানে আমরা হয়তো কল্পনাও করতে পারবো না যে এর মূল্য কতটা হতে পারে। তার মধ্যে যেমন হাতির দাঁতের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল, তেমন বিভিন্ন ধরনের ধাতব জিনিসপত্রও ছিল। এইটা দেখুন, এইটা একজন রাজার পোশাকের যা মাপ ছিল তাতে তার শারীরিক গঠন সম্পর্কে বোঝা যায়। এরকমই নানান দুষ্প্রাপ্য জিনিস সেই মিউজিয়ামে সাজিয়ে রাখা রয়েছে। প্রত্যেকটা জিনিস অসাধারণ সুন্দর কারুকার্য করা, যা হয়তো আমরা এখন ভাবতেই পারবো না। শুধু রাজাই নয়, সেখানে রানীর দ্বারা যে পোশাক পরা হতো সেগুলোও রয়েছে। আর রয়েছে এই গণগৌর মাতা। এই মাতার পুজো কিন্তু রাজস্থানীরা করেন। এছাড়াও রয়েছে সেই সময়কারের বিভিন্ন ধরনের মুদ্রা, যে মুদ্রাগুলো তখনকার দিনে প্রচলিত ছিল। সবকিছু একটা ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা হয়তো সম্ভব নয়, তবু চেষ্টা করলাম যতটুকু আমি ভিডিও করতে পেরেছিলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্গের ভেতরে বেশ কয়েকটি সূক্ষ্মভাবে কারুকার্যমণ্ডিত এবং সজ্জিত প্রাসাদ রয়েছে। এর মধ্যে রয়েছে মতিমহল, যেটা মুক্তার প্রাসাদ, ফুলমহল, যেটা ফুলের প্রাসাদ, সীসামহল, যেটা আয়নার প্রাসাদ, সিলেখানা এবং দৌলতখানা, যেটা আগেই আপনাদেরকে দেখিয়েছি। আর জাদুঘরের পালকি, হাওদা, রাজকীয় দোলনা, ক্ষুদ্রাকৃতি বাদ্যযন্ত্র, পোশাক এবং আসবাবপত্রের সংগ্রহ তো রয়েছেই, সেটাও আপনারা দেখলেন। এই দুর্গের প্রাচীরে পুরানো দিনের কামান রাখা রয়েছে, আর এখান থেকেই পুরো শহরটা দারুণ সুন্দর দেখা যায়। পরপর আপনাদের বিভিন্ন মহলগুলোর যে আভ্যন্তরীণ সজ্জা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এবারে একেবারে
প্রাসাদের উপরে চলে এসেছি, যেখান থেকে বহু দূরের অনেকটা দেখা যাচ্ছে, আর পুরো শহরটাও এখান থেকে দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে এই কারণেই বলেছিলাম যে এই গোটা প্রাসাদটা ভালোভাবে দেখতে গোটা একটা দিন সময় লাগে। যদি সব কিছু আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে চান তাহলে 2-3 ঘন্টা এর জন্য যথেষ্ট হবে না। এবার আমরা ঢুকছি শস্ত্রখানায়। বুঝতেই পারছেন নাম শুনে যে এখানে তখনকার দিনের সমস্ত অস্ত্রশস্ত্রগুলো রাখা রয়েছে। এর আগেও মিউজিয়ামে আমরা বিভিন্ন ধরনের অস্ত্র দেখেছিলাম, কিন্তু এই জায়গাটা মেইনলি শুধুমাত্র অস্ত্রশস্ত্রের জন্য। এমনকি তখনকার দিনের রাজা মহারাজারা যে সমস্ত বর্ম পরে যুদ্ধক্ষেত্রে যেতেন সেগুলোও এখানে রাখা রয়েছে। আর তার সাথে রয়েছে তখনকার দিনে কিভাবে ধাতু থেকে তলোয়ার তৈরি করা হতো তার প্রস্তুত প্রণালী। সব কিছুই একদম সুন্দর করে লেখা রয়েছে, শুধু পড়ার জন্য অনেকটা সময় দরকার। আর সত্যি প্রত্যেকটা মহলের যে ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ সজ্জা এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো, প্রত্যেকটা জায়গায় দারুণ সুন্দর। আর বাইরেটাই বা কম যায় কিসে, সত্যি এত সুন্দর লাগছিল না বাইরেটা দেখতে, যে মানে কি বলবো। আর এই সমস্ত জায়গায় গেলে কেন জানি না ভাষা হারিয়ে যায়, আর আমরা নিজেরাও হারিয়ে যাই। মনে হয় যেন সেই প্রাচীন কালে আবার ফিরে গেছি। সত্যি যেন চোখের সামনে সেই সমস্ত দিনগুলো কেমন যেন জীবন্ত হয়ে ওঠে। রাঠোর বংশের প্রধান রাও যোধাকে ভারতে যোধপুরের উৎপত্তির জন্য কৃতিত্ব দেওয়া হয়। তিনি 1459 সালে মারওয়ারের রাজধানী হিসেবে যোধপুর প্রতিষ্ঠা করেন, আর এর পূর্ববর্তী রাজধানী কিন্তু ছিল মান্দোর। তিনি ছিলেন রণমলের 24 পুত্রের একজন এবং 15 রাঠোর শাসক। সিংহাসনে আরোহণের 1 বছর পর যোধা তার রাজধানী যোধপুরের নিরাপদ স্থানে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন, কারণ 1000 বছরের পুরনো মান্দোর দুর্গ তার পর্যাপ্ত নিরাপত্তা প্রদানকারী বলে বিবেচিত হতো না। রাও নারা, যিনি রাও সামরার পুত্র ছিলেন, তার বিশ্বস্ত সহায়তায় মেওয়ার বাহিনী মান্দোরে পরাজিত হয়। এর মাধ্যমে রাও যোধা রাও নারাকে দেওয়ান উপাধি দেন এবং এই রাও নারার সাহায্যেই এই দুর্গের ভিত্তি স্থাপনের সিদ্ধান্ত নেন 1459 সালের 12ই মে। এখন আমরা রয়েছি পাখি মহল বলে একটা মহলে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের দোলনা, পালকির মতোও বলা যেতে পারে। আর এই প্রত্যেকটার ডিজাইনে রয়েছে কোনো না কোনো ধরনের পাখি। হ্যাঁ, যে কথা বলছিলাম কিভাবে এই দুর্গটা তৈরি হলো, তো মান্দোরের 9 কিলোমিটার দক্ষিণে একটা পাহাড় ছিল। সেই পাহাড়টার নাম ছিল তখন ভাকুর চিড়িয়া বা পাখিদের পাহাড়। কিংবদন্তি অনুসারে এই দুর্গটি নির্মাণের জন্য তাকে এই পাহাড়ের একমাত্র মানব বাসিন্দা পাখিদের দেবতা চেরিয়া নাথজি নামক এক সন্ন্যাসীকে স্থানান্তরিত করতে হয়েছিল। এই চেরিয়া নাথজির প্রচুর স্থানীয় জনগণ অনুসারী হিসেবে ছিলেন এবং তাই এই অঞ্চলে তিনি বেশ প্রভাবশালী ছিলেন। তো তাকে যখন স্থানান্তরিত করার জন্য অনুরোধ করা হলো, তখন তিনি স্পষ্টভাবেই তা প্রত্যাখ্যান করেন এবং এইটা বহুবার ঘটেছিল। এরপর রাও যোধা একটা চরম পদক্ষেপ নেন এবং একজন শক্তিশালী সাধক করণী মাতার সাহায্য চান, যিনি চরণবর্ণে জন্মগ্রহণকারী একজন হিন্দু যোদ্ধা ঋষি ছিলেন। তো রাজার অনুরোধে
তিনি এসে এই চেরিয়ানাথজিকে অবিলম্বে পদত্যাগ করতে বলেন। চেরিয়ানাথজি তখন তার থেকেও উচ্চতর শক্তি দেখে সেখান থেকে চলে যেতে রাজি হন, কিন্তু যাওয়ার সময় তিনি অভিশাপ দিয়ে যান যাতে এই দুর্গে জলের অভাব হয়। তো তখন ঋষিকে শান্ত করার জন্য রাওযোধা এই দুর্গে তাকে একটি বাড়ি এবং একটি মন্দির তৈরি করে দেন। এর ফলে সেই সন্ন্যাসীকে কিছুটা শান্ত করা যায়। কর্ণীমাতা এই মেহরানগড় দুর্গের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে কেবল বিকানের এবং যোধপুর দুর্গই রাঠোরদের হাতে রয়েছে। এই দুটোরই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শ্রী কর্ণীমাতা। রাজস্থানের অন্যান্য সমস্ত রাজপুত দুর্গগুলি এই সংশ্লিষ্ট বংশগুলিতে কোনো না কোনো কারণে পরিত্যক্ত করে দিয়েছিল। আজ অবধি কেবল যোধপুর এবং বিকানেরের রাঠোরদের দুর্গগুলি তাদের কাছে রয়েছে। স্থানীয় জনগণের কাছে এই ঘটনাটি একটি অলৌকিক ঘটনা বলে মনে করা হয় এবং শ্রী কর্ণী মাতার প্রতি এর একটা কৃতিত্ব রয়েছে বলেও মনে করা হয়। এই দুর্গের ভেতরে একটা মিউজিয়াম শপ বা একটা দোকানও কিন্তু রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের হাতে তৈরি জিনিসপত্র বা বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং ছোটোখাটো নানান ধরনের জিনিস বিক্রি করা হয়। তবে হ্যাঁ, দাম কিন্তু অত্যন্ত চড়া। আমাদের এতটা সময়ও ছিল না দোকানপাট ঘুরে দেখার মতো, তাই আমরা খুব একটা এই সমস্ত দোকানগুলোতে কিন্তু যাইনি। আপনাদের যদি হাতে সময় থাকে অবশ্যই দেখতে পারেন। যদিও এই দুর্গটি মূলত 1459 সালে যোধপুরের প্রতিষ্ঠাতা রাওযোধা দ্বারা নির্মিত হয়েছিল, তবে বর্তমানে যে দুর্গটি দাঁড়িয়ে আছে তার বেশিরভাগই কিন্তু মহারাজা যশবন্ত সিংয়ের আমলের। আর এই দুর্গটি শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত, যা একটি উঁচু পাহাড়ের উপরে প্রায় 5 কিলোমিটার বিস্তৃত। এর দেওয়াল যা 36 মিটার পর্যন্ত উঁচু এবং 21 মিটার প্রশস্ত, রাজস্থানের সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক প্রাসাদগুলির মধ্যে কয়েকটিকে রক্ষা করে। হাঁটতে হাঁটতে মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে, একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। মিউজিয়াম টিউজিয়াম সব কমপ্লিট। এইবার একদম শেষের দিকে ফোর্টের মধ্যেই দেখুন কি সুন্দর এই জায়গাটা। গরমে রোদে পুরো সারা মুখ লাল হয়ে গেছে। ওহ, কি দারুণ! ফোর্টের মধ্যেই কিন্তু আর অনেকটা উঁচুতে জায়গাটা, অথচ এখানেও মাটি রয়েছে, পুরো একদম বড় বড় গাছপালা রয়েছে। এখন আমি যেদিকে যাচ্ছি সেদিকটায় এই দুর্গ রক্ষা করার জন্য বলেছিলাম না পর্বের একদম শুরুতে, প্রচুর কামান রাখা আছে এখানে, তো সেই জায়গাটার দিকে এখন আমরা যাচ্ছি। বহু প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই কামানগুলো। বেশিরভাগ কামানেই জং ধরে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, এই মন্দিরই এই দুর্গের একেবারে শেষ প্রান্তটা নির্দেশ করছে। একদম শেষ থেকে চলে এসেছি। প্রচণ্ড হাওয়া এখানটায়, মানে ছাতাটা না খুললে পরেও চলা যাচ্ছে না। আবার কি সুন্দর এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। আর আমি এখন যাচ্ছি একদম মানে এই ফোর্টের শেষ প্রান্তে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা দেখার জন্য। বোনরা তো আসেনি, আমি একাই এসেছি, তাই একটু ঝটপট গিয়ে মন্দিরটা দেখে চলে আসতে হবে। কি সুন্দর! দু সাইডে পাঁচিল রয়েছে, আর পাঁচিলের এই সাইডে রয়েছে পুরো যোধপুর শহরটা। চলে এসেছি মন্দিরের একদম কাছেই। চামুন্ডা মাতাজি ছিলেন রাওযোধার খুব প্রিয় দেবী। তিনি 1460 সালে
যখন পুরানো রাজধানী মান্দোর থেকে তার মূর্তিটা এনে এই মেহরানগড়ে স্থাপন করেন। এই মা চামুন্ডা ছিলেন মান্দোরের প্রতিহার শাসকদের কুলদেবী। তিনি এখনও মহারাজা এবং রাজ পরিবারের ইষ্টদেবী বা দত্তক দেবী, এবং যোধপুরের বেশিরভাগ নাগরিকও তার পুজো করেন। দশেরা উদযাপনের সময় এই মেহরানগড়ে প্রচণ্ড ভিড় হয়। খুব স্বল্প সময়ের মধ্যে আমরা পুরো মেহরানগড় বা মেহেরগড় দুর্গটা ঘুরে নিয়েছিলাম। আর এখানেই আমি এই পর্বটা শেষ করছি। ফিরে আসছি আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গার অন্য কোনো পর্ব নিয়ে। ধন্যবাদ।